আজকে আমরা সেপ্টেম্বর মাসের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, কোশ্চেন নাম্বার 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের বারবার বলেছি যে সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে, শুধুমাত্র অপশানটা লিখলে কিন্তু হবে না, সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। যেমন 1.1, নিচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। তাহলে এটার উত্তর হবে নিচের যে জোড়াটি সঠিক নয় সেটি হলো অপশন গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। ঠিক আছে, কারণ অন্যগুলো দেখে নাও, অন্যগুলো কিন্তু সঠিক। কোরোকোদগম পদ্ধতিতে ইস্ট জনন সম্পন্ন করে। আমরা জানি যে ইস্ট একটা উদ্ভিদ যেটা কোরোকোদগম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। আবার কোরোকোদগম পদ্ধতিতে জনন সম্পন্নকারী প্রাণী হলো হাইড্রা। মস রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে, অ্যামিবা দ্বিবিভাজনের মাধ্যমে জনন সম্পন্ন করে। তাহলে এই তিনটে কিন্তু সঠিক, কিন্তু এখানে দিয়েছে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন পদ্ধতিতে। পুনরুৎপাদন পদ্ধতিতে প্রধানত প্ল্যানেরিয়া এরা জনন সম্পন্ন করে। প্লাজমোডিয়ামের জনন হলো বহু বিভাজন পদ্ধতি। প্লাজমোডিয়াম, এটা যদি কারেক্ট করতে হয়, প্লাজমোডিয়ামের জনন কি বহু বিভাজন পদ্ধতি। প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তাহলে এটা যাচ্ছে সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান নাম্বার গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ জিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। তাহলে প্রথমে আমাদের জানা দরকার যে এই বৈশিষ্ট্যগুলো, এই যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, এটা কোনটা কাকে নির্দেশ করছে, এটা আমাদের আগে জেনে নিতে হবে। এটা দেখো সংক্ষেপে আমি একটু লিখে দিচ্ছি। ক্যাপিটাল বি দ্বারা বোঝায় বিশুদ্ধ কালো। ঠিক আছে, ক্যাপিটাল বি দ্বারা কি বোঝাবে? বিশুদ্ধ কালো। এবার দেখো কর্কশ বৈশিষ্ট্য কে প্রকাশ করবে, বা এখানে যদি উল্টো করে লিখি, কর্কশ বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো আমাদের ক্যাপিটাল আর, এটা হলো কর্কশ। এই দুটোই হলো ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য, তাই তো? আবার অপর দিকে ক্যাপিটাল বি স্মল বি দ্বারা কি বোঝাবে? শঙ্কর কালো। ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি দ্বারা শঙ্কর কালো, আর ক্যাপিটাল আর স্মল আর দ্বারা কি বোঝাবে? শঙ্কর কর্কশ বলতে পারো। ঠিক আছে, সেরকমই স্মল বি দ্বারা বোঝায় বিশুদ্ধ সাদা। আবার স্মল আর দ্বারা বোঝায় মসৃণ বৈশিষ্ট্যকে। তাহলে এইগুলো হলো কিন্তু রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? রিসেসিভটা দেখতে পাচ্ছ কম, আর এখানে প্রকট জিনের ক্ষেত্রে আমরা বিশুদ্ধটাকেও পেয়ে যাচ্ছি, আবার শঙ্করটাকেও পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে কোশ্চেন আছে গিনিপিগের কালো এবং মসৃণ। কালো বৈশিষ্ট্যটা তোমরা দেখতে পাচ্ছ যে কালো বৈশিষ্ট্যটা কিন্তু প্রকট। ঠিক আছে, তাহলে কালো হতে গেলে আমাদের এখানে কি লাগবে?
কালো হতে গেলে লাগবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আর বলেছে মসৃণ, মসৃণ বৈশিষ্ট্যটা কিন্তু প্রচ্ছন্ন, মসৃণ হতে গেলে লাগবে স্মল আর, স্মল আর। ঠিক আছে, স্মল আর, স্মল আর, মসৃণ। কালো হতে গেলে ডমিনেন্ট হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, আবার ক্যাপিটাল বি স্মল বিও হতে পারে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি বা ক্যাপিটাল বি স্মল বি দ্বারা কি বোঝাবে? কালো। আর মসৃণ বৈশিষ্ট্যটা বোঝাবে স্মল আর দ্বারা। তাহলে এই যদি হিসাব হয় তাহলে দেখো কোন উত্তরটা হচ্ছে? উত্তর নাম্বার খ, ক্যাপিটাল বি স্মল আর, মসৃণ কালো, ক্যাপিটাল বি স্মল আর। এটাও হলো কি? কালো মসৃণ। তাহলে এটাও কালো মসৃণ, এটাও কালো মসৃণকে বোঝাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের আনসার হচ্ছে খ। ঠিক আছে, যেটা কি না কালো এবং মসৃণ ফেনোটাইপকে বোঝাচ্ছে। ফেনোটাইপ মানে তো জানোই, বাহ্যিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর যাচ্ছে কি? খ। ঠিক আছে, খটা একটু দেখো ডেসক্রাইব করে দিচ্ছি। এখানে দেখো ক্যাপিটাল বি কালো, আর ক্যাপিটাল বি স্মল বিও কি কালো। এই দুটো এখানে পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি, আর স্মল আর, এটা হচ্ছে কি? মসৃণ। ঠিক আছে, তাহলে এখানে এই কটা জিনিস আমাদের কাজে লেগেছে। এখানে পুরো ডিটেল ডেসক্রিপশান করে দিলাম যেন এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারো, এবং এইভাবেই সমাধান করতে হবে। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে চলে যাই। স্বাভাবিক পিতা, এখানে দেখতে পাচ্ছ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধ বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা নিরূপণ করো। যখনই এরকম কোশ্চেন আসবে, তোমাদের জানা কোশ্চেন হলেও চেকার বোর্ডটা রাফে করে নিয়ে দেখবে। স্বাভাবিক পিতা বর্ণান্ধ জিনের ক্ষেত্রে কীরকম হবে? এরকম x(c+y) এর সঙ্গে ক্রস ঘটানো হয়েছে। এখানে কি বলেছে দেখো? বাহক মাতা। ঠিক আছে, বাহক মাতা তাহলে কিরম হবে? বাহক মাতা তাহলে হবে xc বা xc মাইনাস, এ হলো বাহক মাতা। তাহলে এ হয়েছিল পিতা আর এ হলো মাতা। ঠিক আছে, এবার যদি আমি এদের চেকার বোর্ড করি, চেকার বোর্ড করলে দেখো কি পাচ্ছি? xc+y, আর এদিকে xc মাইনাস। ঠিক আছে, এদিকে যাচ্ছে বাবা, এদিকে যাচ্ছে মা। এরকম যদি করি তাহলে যে অপত্য পাবো সেগুলো হলো xc প্লাস y, xc প্লাস xc মাইনাস y। ঠিক আছে, তাহলে চেকার বোর্ড করলে আমরা এরকম পাচ্ছি, দেখতে এরকম পাচ্ছি। এবার আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো? যে কন্যা সন্তান জন্মাবে, বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা। তাহলে এই যে কটা জিনিস আমরা পেয়েছি তার মধ্যে মেয়ে কোনটা? মেয়ে হলো এটা, মানে কন্যা হলো এটা এবং এটা, এই দুটো হলো মেয়ে এবং এই দুটো হলো ছেলে, তাই তো? তাহলে দেখো এই দুটো যদি মেয়ে হয় তাহলে xc প্লাস মানে কি হবে? নর্মাল মেয়ে, মানে বর্ণান্ধ হবে না। আর xc প্লাস xc মাইনাস কি? নর্মাল কিন্তু বাহক, তাই তো? তাহলে একজনও কিন্তু কন্যা সন্তান বর্ণান্ধ হচ্ছে না, এই ক্রস থেকে একজনও কন্যা সন্তান বর্ণান্ধ হচ্ছে না। পুরুষদের মধ্যে দেখো এ হচ্ছে নর্মাল আর এ হচ্ছে বর্ণান্ধ। পুরুষদের মধ্যে যদি বর্ণান্ধ দেখি তাহলে এ বর্ণান্ধ, কিন্তু এখানে প্রশ্নটা তাই করেনি, এখানে করেছে বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা। তাহলে সেটা যাচ্ছে আমাদের 0%। ঠিক আছে, তাহলে কটা হয়ে গেল?
প্রথম থেকে কটা দেখো, পুরো ডিটেল ডেসক্রিপশান সহকারে আমি করে দিলাম, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। চলো এবার পরের কোশ্চেনে এগোই। পরের কোশ্চেন দেখো, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। তাহলে এই স্টেটমেন্টটা কি যাচ্ছে? অযৌন জননে তো জানি যে আমাদের দুটো জনিত্রী জীবের কিন্তু প্রয়োজন হয় না, জনিত্রী জীব একটা হলেই চলে, জনিত্রী জীবের সংখ্যা একটি হলেই চলে। যৌন জননের ক্ষেত্রে দুটো জনিত্রী জীবের প্রয়োজন হয়। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু দুটো, এটা কিন্তু ঠিক না, একটা। অযৌন জনে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। তাহলে এই স্টেটমেন্টটা যাচ্ছে সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন চলো দেখি। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় না। ডিম্বকটা কিসে পরিণত হয় সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর? ডিম্বকটা বীজে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। আর ডিম্বাশয়টা পরিণত হয় ফলে। ঠিক আছে, তাহলে এখানে ডিম্বকটা ভুল, এখানে হবে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। তাহলে এই স্টেটমেন্টটাও যাচ্ছে সম্পূর্ণ মিথ্যা। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে ফিনোটাইপ বলে। হ্যাঁ, এটা ঠিক, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে কি বলবে? ফিনোটাইপ। এটা ঠিক, তাহলে এই স্টেটমেন্টটা যাচ্ছে সত্য। ঠিক আছে, এরপর দেখো 3 দাগের কোশ্চেন, 2 বা 3টি বাক্যে উত্তর দাও। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। গ্যামেট উৎপাদন আর মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরশীলতা। তাহলে এখানে দেখো পার্থক্যটা করে দিয়েছি, পুরো পার্থক্যটাই করে দিয়েছি 4টে পয়েন্টের বেসিসে, কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের এই 2 এবং 3 এটাকে 1 আর 2 করে লিখে দেবে। ঠিক আছে, কারণ এই দুটোই এখানে চেয়েছে, আমি এখানে তোমাদের জানার সুবিধার্থে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কি, গ্যামেট উৎপাদন কি? অযৌন জননের ক্ষেত্রে অযৌন জনে গ্যামেট উৎপাদন হয় না, যৌন জননে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয়। মাইটোসিস এবং মিওসিসের উপর নির্ভরশীলতা, এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস প্রক্রিয়ায় আর কি কোষ বিভাজন ঘটে। আর যৌন জননের ক্ষেত্রে এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্যজীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটছে। তাহলে এই সময় গ্যামেট উৎপাদনকালে ঘটছে মিওসিস এবং জাইগোট থেকে অপত্যজীব উৎপাদনকালে ঘটছে মাইটোসিস। ঠিক আছে, তাহলে এই দুটো লিখবে, বাকিগুলোও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। পরের কোশ্চেন দেখো, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এখানে কোশ্চেনের আনসারটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দেখো। এখানে এটা 2 দাগ নয়, এটা হচ্ছে 3-এর 2, এটা যাচ্ছে কোশ্চেন নাম্বার 3-এর 2, 3-এর 2। আচ্ছা দেখো, এটা কি লিখতে হবে? মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। এখানে যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে পরীক্ষাগারে কোনো নির্বাচিত উদ্ভিদের অংশ, এটা মেবি হতে পারে কোনো কাণ্ড বা মূল বা এক্সপ্ল্যান্ট, নিয়ে নির্দিষ্ট পুষ্টি দ্রবণ মানে কালচার মিডিয়া, মানে গবেষণাগারে কালচার মিডিয়াতে, মানে কোনো সেল বা কোনো টিস্যু, সে হতে পারে সে কাণ্ডের অংশ বা মূলের অংশ, সেটাকে কালচার মিডিয়া বা পুষ্টি দ্রবণে রেখে খুব স্বল্প সময়ে অসংখ্য অপত্য সৃষ্টি করা হয়, তাকে বলা হয়, যে পদ্ধতিতে, তাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। রেখাচিত্রের মাধ্যমে দেখো এইভাবে সুন্দর করে লিখে দেবে, জনিত্রী উদ্ভিদের নির্বাচিত অংশ বা এক্সপ্ল্যান্ট, একে রাখা হচ্ছে পুষ্টি দ্রবণে, এর থেকে সৃষ্টি হচ্ছে ক্যালাস বা ক্যালাস উৎপাদন, তাই ক্যালাসগুলোর বিভাজন হচ্ছে, তার থেকে সৃষ্টি হচ্ছে এমব্রয়েড উৎপাদন, প্ল্যান্টলেট বা শিশু উদ্ভিদ গঠন, গ্রিন হাউসে রেখে প্রতিপালন,
এবং মাটিতে রোপণ করে অপত্য উদ্ভিদ গঠন। তাহলে এইটাই হলো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে অপত্য উদ্ভিদ সৃষ্টির রেখচিত্রাকার রূপ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। একটি বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের স্মল ওয়াই আর এর সংকরায়নের ফলে F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও আর এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। এটা তো একদম বইয়েরই কোশ্চেন, বইতে যে দ্বিসংকর জনন রয়েছে, তাহলে এটা যাচ্ছে যে কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, দেখো এটা 4.1, কোশ্চেন নাম্বার 4.1। তাহলে এখানে লিখে দিচ্ছি কোশ্চেন নাম্বার 4.1। এখানে দেখতে পাচ্ছ বিশুদ্ধ হলুদ গোল সবুজ কুঞ্চিত, এইগুলো দ্বারা আমরা আইডেন্টিফাই করেছি হলুদ গোল সবুজ কুঞ্চিত, যেগুলোকে আমরা দিয়েছে। তাহলে এখানে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল ওয়াই স্মল আর, এখান থেকে যে গ্যামেটটা পাবো সেটা ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর, এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে F1-এ, এটা ছিল পি জেনারেশন বা প্যারেন্টাল, এটা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, তার থেকে এই 4টে গ্যামেট আমরা পাচ্ছি। এটাকে যদি মানে এটার সঙ্গে অ্যাকচুয়ালি এটারই ক্রস ঘটানো হয়েছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এটার সঙ্গে এটার ক্রস ঘটালে আমরা এই গ্যামেটগুলো পাবো, এবং সেটাকে যদি পুং গ্যামেট স্ত্রী গ্যামেট হিসাবে আমরা লিখে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 16টা অপত্য পাচ্ছি। ঠিক আছে, এটা F2 জেনারেশন মানে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনুতে আমরা এরকম 16টা অপত্য পাচ্ছি। এই 16টা অপত্য কীরকম যদি আমরা বিচার করি, তাহলে দেখছি হলুদ গোল, এখানে দেখো জিনোটাইপগুলো লেখা আছে, জিনোটাইপ অনুপাত 9টা, হলুদ কুঞ্চিত জিনোটাইপ অনুপাত লেখা আছে 3টে, সবুজ গোল 3টে, সবুজ কুঞ্চিত 3টে, অর্থাৎ এখান থেকে ফিনোটাইপ অনুপাত পেলাম আমরা 9:3:3:1 এবং জিনোটাইপ অনুপাত পেলাম আমরা 1:2:4:1:2:1:2:1। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। তাহলে কি 1:2:4:1:2:1:2:1 এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে এর থেকে যে সিদ্ধান্তে আসা যায় যে দ্বিসংকর জনন পরীক্ষার বৈশিষ্ট্যগুলি যে কেবল অপত্যজনুতে সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। যেমন হলুদ গোলাকারের সঙ্গে হলুদ কুঞ্চিত এবং সবুজ গোলাকারের সঙ্গে সবুজ কুঞ্চিত। এই দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রত্যাবর্তন করেন। অর্থাৎ দেখো এইখান থেকে যে সূত্রে আমরা উপনীত হতে পারি সেটা হলো স্বাধীন সঞ্চারের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যেটা দিয়ে গেছেন বিজ্ঞানী গ্রেগার জোহান মেন্ডেল। সূত্রটা হলো কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলো জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তা নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাহলে এই যে দ্বিসংকর জননের থেকে প্রাপ্ত সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা লাস্টে তোমরা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটা গেল পুরো সম্পূর্ণ সমাধান।